প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। বাংলা প্রথম পত্র ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, গদ্যশিল্পী, ঔপন্যাসিক, কবি হুমায়ুন আজাদের লেখা একটি প্রবন্ধটির নাম হচ্ছে শব্দ থেকে কবিতা। তো প্রবন্ধের আলোচনার পূর্বেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে সংক্ষেপে জেনে নেব। বাংলাদেশের বিশিষ্ট গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী, ঔপন্যাসিক এবং কবি হুমায়ুন আজাদ 1946 সালে মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে অলৌকিক স্টিমার, জলচিতাবাঘ, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু। আর তার উপন্যাস হচ্ছে 56,000 বর্গমাইল। তার গল্প জাদুকরের মৃত্যু এবং প্রবন্ধ লাল নীল দীপাবলি, কত নদী সরোবর ইত্যাদি। হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কি জানলাম যে হুমায়ুন আজাদ ছিলেন একজন গদ্যশিল্পী, ভাষাবিজ্ঞানী ও ঔপন্যাসিক, কবি। গদ্যশিল্পী মানে যিনি গল্প লেখেন, ভাষাবিজ্ঞানী যিনি ভাষা নিয়ে গবেষণা করেন, এবং কবি যিনি কবিতা লেখেন, ঔপন্যাসিক যিনি উপন্যাস লেখেন। এবং তিনি 1946 খ্রিস্টাব্দে মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার কাব্যগ্রন্থগুলো হচ্ছে অলৌকিক স্টিমার, জলচিতাবাঘ, সব কিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রুবিন্দু। এবং উপন্যাস হচ্ছে 56,000 বর্গমাইল, আর গল্প জাদুকরের মৃত্যু, এবং প্রবন্ধ লাল নীল দীপাবলি এবং কত নদী সরোবর। এছাড়াও আরও অনেক গল্প, উপন্যাস, প্রবন্ধ কিন্তু তার রয়েছে। আর হুমায়ুন আজাদ 2004 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তোমরা লাল নীল দীপাবলি এবং কত নদী সরোবর এই প্রবন্ধ দুইটি কে কে পড়েছ আমাকে এখনই কমেন্টসে জানাও। আর তোমাদের জন্য জানিয়ে রাখছি যে এই প্রবন্ধ গ্রন্থ দুটি কিন্তু ভাষার উপরে লেখা, ভাষার জন্ম এবং বাংলা ভাষা নিয়ে লেখা। শব্দ থেকে কবিতা, আমরা এখন প্রবন্ধটি আলোচনা করব। প্রত্যেকে বই বাহির করো, বইয়ে একটু মিলিয়ে দেখো, এবং আমি যে কথাগুলো বলবো তোমরা দাগিয়ে রাখবে, যেগুলো প্রশ্ন আকারে বলবো। কবিতা কাকে বলে বলা মুশকিল, কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি। কবিতার চেহারাও আছে। বইয়ে বা পত্রিকায় যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয়, যে লেখাগুলো পংক্তিগুলো খুব বেশি বড় হয় না, যেগুলোতে একটি পংক্তি আরেকটি পংক্তির সমান হয়, সে লেখাগুলোই কবিতা। যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছা করে, চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়, তাই কবিতা। যা পড়লে দু তিনবার পড়লে আর ভোলা যায় না, মনের ভেতর যা নাচতে থাকে, তাই কবিতা। তাহলে কি আমরা কি দেখছি যে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অনুধাবনমূলক প্রশ্ন, কবিতা কি? তো দেখো, আসলে কবিতা কি সেটা বলা মুশকিল, তবে আমরা সবাই কিন্তু কবিতা চিনি। আমরা বিভিন্ন বইয়ে বা পত্রিকায় কিন্তু কবিতা দেখতে পাই। আর এই কবিতার পংক্তি মানে কবিতার উক্তি বা লাইনগুলো খুব বেশি বড় হয় না, এবং একটি লাইন আরেকটি লাইনের সমান হয়। আর কি হয়, এই কবিতা পড়লে মন নেচে ওঠে, গান গেয়ে উঠতে ইচ্ছা করে, চোখে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয়। এরপর এই কবিতা যদি 2-3 বার পড়াও হয় তাহলে কিন্তু আমাদের মুখস্থ হয়ে যায়। এরপর দেখো দ্বিতীয় প্যারা, কবিতা কারা লেখেন? কবিরা কবিতা লেখেন। তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে, একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে। উপমা, একটি ঘুড়ি বানাতে চাই, ঘুড়ি বানানোর জন্য উপমার দরকার লাল নীল কাগজ, সুতো, বাঁশের টুকরো,
মৌলি একটি পুতুল বানাতে চায়, তার দরকার হলদে টুকরো কাপড়, সুতো, 3টা লাল বোতাম, 2টো সবুজ কাঁটা, একটু তুলো। তেমনি কবিতা বানাতেও জিনিস লাগে। তাহলে আমরা কি দেখছি যে কবিতা কারা লেখে? কবিতা লেখে কবিরা। আর তারা কিভাবে কবিতা লেখে? একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। তাহলে আমি যদি অনুধাবনমূলক প্রশ্নে এরকম আসতে পারে তোমাদের যে কবিরা কিভাবে কবিতা লেখেন, তাহলে তোমরা বলবে যে একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। দেখো, আমরা যদি কোনো কিছু তৈরি করতে চাই তার কিন্তু একটা উপকরণ প্রয়োজন হয়, অনেক কিছু জিনিসের প্রয়োজন হয়। তেমনই কবিতা লিখতে হলেও কিছু জিনিসের প্রয়োজন হয়। সেই কী জিনিস প্রয়োজন সেটি আমরা এখন দেখব। কবিতার জন্য দরকার শব্দ, রং বেরঙের শব্দ। পাখি একটা শব্দ, নদী একটা শব্দ, ফুল একটা শব্দ, মা একটা শব্দ, এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্য। তাহলে কি কবিতা লিখতে কি প্রয়োজন হয়? কবিতা লিখতে হাজার হাজার রং বেরঙের শব্দ প্রয়োজন হয়। কবি হতে পারে কে? সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা, যার ভালোবাসা আছে শব্দের জন্য, যে শব্দকে ভালোবাসে খুব, শব্দকে আদর করে করে যে খুব সুখ পায়, সেই হতে পারে কবি। কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন, চাঁদের মতো স্বপ্ন দেখেন। তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও, চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও? তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে, তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে, শব্দের মতো চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্ন দেখতে। তাহলে কি কে কবি হতে পারেন? সেই কবি হতে পারে যে কবিতা লিখতে পারে, আর যার আছে কবিতার জন্য ভালোবাসা, আর যে শব্দকে ভালোবাসে, শব্দকে আদর করে করে সে খুব সুখ পায়। কবিরা গোলাপের মতো সুন্দর কথা বলতে পারে এবং চাঁদের মতো স্বপ্ন দেখতে পারে। তুমি যদি শব্দকে ভালোবাসতে না পারো, তাহলে তুমি সুন্দর সুন্দর কথা বলতে পারবে না, তুমি গোলাপের মতো গন্ধ ভরা কথা বলতে পারবে না, চাঁদের মতো জ্যোৎস্না ভরা স্বপ্নও দেখতে পারবে না। দেখো, কবিতা কিন্তু শব্দই। যেমন গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। প্রত্যেকটা শব্দই মিলেই কিন্তু কবিতা, কিন্তু সেই শব্দগুলো কেমন হবে? একটার সাথে আরেকটা মিল হবে, সুন্দর সুন্দর শব্দ চয়ন করতে হবে, তাহলে কবিতা সুন্দর হয়ে উঠবে। এবং মনের স্বপ্ন দেখতে হবে, যে বিষয় নিয়ে কবিতা লিখবে সেই বিষয়টা তোমার মনে ধারণ করতে হবে, তাহলে তুমিও পারবে কবিতা লিখতে। তো দেখো, তুমি কি কবিতা লিখতে চাও? ফুলের মতো কবিতা বানাতে চাও? নুপুরের মতো ছড়া, নুপুরের শব্দের মতো ছড়া? যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা, খেলতে হবে শব্দের খেলা। নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায়, তোমাকে জানতে হবে সেসব শব্দকে। কিছু কিছু শব্দ আছে যেগুলোকে যেগুলোর গায়ে হলুদ, সবুজ, লাল, নীল, বাদামি, খয়েরি রং আছে, তোমাকে চিনতে হবে সব শব্দের রং। অনেক শব্দ আছে যেগুলোর শরীর থেকে সুর বেরোয়, কোনো কোনো শব্দে বাঁশির সুর শোনা যায়, কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর, কোনো কোনো শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ, কোনোটিতে বেহালার সুর, কোনো কোনো শব্দ তোমার পায়ে নুপুরের শব্দের মতো বাজে। তোমাকে শুনতে হবে শব্দের সুর আর স্বর। অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলো শরীর থেকে সুগন্ধ বেরোয়, কোনোটির শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ, কোনোটির গন্ধ গা থেকে ভেসে আসে কাঁঠাল চাপার ঘ্রাণ, কোনোটি থেকে ভেসে আসে বাতাবি লেবুর সুবাস। তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং, শুনতে পাও শব্দের সুর, টের পাও শব্দের সুগন্ধ, তাহলেই পারবে তুমি কবি হতে। তাহলে এখানে কি দেখছি? যে তুমি যদি কবিতা লিখতে চাও তাহলে কি করতে হবে? তোমাকে শব্দের খেলা খেলতে হবে। আমাদের ভাষায় হাজার হাজার শব্দ আছে, যেমন কি
তাহলে শোনো, এখানে কিন্তু একটা অনুধাবনমূলকের প্রশ্ন আমি আলোচনা করছি, সেটা হচ্ছে কবিতা লিখতে হলে কি প্রয়োজন। তো যদি কবিতা লিখতে চাও তাহলে তোমাকে শব্দের খেলা খেলতে হবে। আমাদের ভাষায় যে হাজার হাজার ছড়া মানে শব্দ আছে, সেগুলো তোমাকে জানতে হবে, তাদেরকে তোমার চিনতে হবে, পৃথক করতে হবে। দেখো, যেরকম আমি একটা কথা বলি যে, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর অন্ধকারে হাল ভেঙে জেনাবি হারায়েছে দিশা। দেখছি যে আমরা কিন্তু এগুলো সব একটা চুল একটা শব্দ, তার একটা শব্দ, কবেকার একটা শব্দ, তো প্রত্যেকটা শব্দ মিলে কিন্তু আমরা একটা দেখছি যে একজনের খুব লম্বা চুল, অন্ধকারের কালোর মতো, এত সুন্দর চুল যে সব কিছু দিশা হারিয়ে ফেলছে যে দেখছে। এরপরে দেখো আরও অনেক কবিতা আছে, যে যেরকম জল ঝরে সারাদিন রাত, অফুরান নাম তাই বাদলের ধারাপাত। আমরা এই দুইটা লাইন পড়লে আমাদের মনের ভিতর কিন্তু বর্ষার একটা চিত্র চলে আসছে। এমনই এরপরে কি বলছে যে দেখো, আমার বাড়ি যাইও ভ্রমর, বসতে দেব পিড়ে, জলপান যে করতে দেব শালি ধানের চিড়ে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজনকে কিন্তু দাওয়াত দিচ্ছে, তাকে বসতে দিচ্ছে, আমাদের কিন্তু একটা মনের মধ্যে একটি দোলা দিচ্ছে। এরপর তাহলে কি আমরা একটা শব্দ মানে এই কবিতার শব্দ চয়নের মাধ্যমে, শব্দ সাজানোর মাধ্যমে কি পাচ্ছি, যে বিভিন্ন সুগন্ধ পাচ্ছি, আমরা রং বেরঙের বিভিন্ন রং পাচ্ছি, স্বপ্ন পাচ্ছি, সব কিছুই কিন্তু আমরা শব্দ সাজানোর মাধ্যমে, শব্দের খেলা খেলে। তো দেখো, কবিরা শব্দ দিয়ে লেখেন নানান রকমের কবিতা। কখনো তারা খুব হাসির কথা বলেন, কখনো তারা কান্নার কথা, কখনো তারা বলেন স্বপ্নের কথা, কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন। কিন্তু সব সময়ই তারা কথা বলেন শব্দে, শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা। কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানান রকমের শব্দ, তারপরে আসে শব্দ দিয়ে যা বলতে চায় তার কথা। কিন্তু কিভাবে বলা যায় সে কথা? তাহলে কি দেখো, কবিরা যে শুধু শব্দ দিয়ে হাসির কথা বলেন তা না, তারা কান্নার কথা বলেন, স্বপ্নের কথা বলেন, তারা চারপাশে যা কিছু দেখছে তার কথা বলেন। যেমন, সেদিন দেখিনু রেলে কলি বলে এক বাবু সাপ্তারে ঠেলে দিল নিচে ফেলে। এখানে কি কবি দেখছে যে সেদিন এক রেল স্টেশনে এক কলিকে একটা বাবু সাহেব এসে ধাক্কা মেরে ফেলে দিছে। এখানে কিন্তু অন্তর্বেদনাও ফুটে উঠছে। কিভাবে দেখো, চোখ ফেটে এলো জল, এমন করিয়া জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। তো দেখো, এই শব্দের মাধ্যমেই কিন্তু সব কিছু চলে আসছে, আমাদের আবেগ, আমাদের স্বপ্ন, আমাদের চারপাশের অভিজ্ঞতা, আমাদের বাস্তবতা, আমাদের হাসি কান্না, আমাদের নিত্য নতুন অনুভূতি, সব কিছুই কিন্তু আমরা এই কবিতার মধ্যে শব্দের পাশে শব্দ বসিয়ে লিখে যাচ্ছি, তৈরি করে ফেলছি। আর কবিরা কি করে, মুখে বলেন না, কবিরা কিন্তু লিখে জানান তাদের অনুভূতির কথা। তারপরে দেখো, কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি। কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা, কখনো বলতে পারি টকবগে রাগের কথা, বলতে পারি খুব চমৎকার ভালো কথা, কখনো বাজাতে পারি নাচের শব্দ, আবার আঁকতে পারি রঙিন ছবি। কিন্তু সব সময়ই মনে রাখতে হবে, ওই কথা নতুন হতে হবে। যা একবার কেউ বলে গেছে, যে ছবি একবার কেউ এঁকে গেছে, তা বলা যাবে না, সে ছবি আঁকা যাবে না। আর কথা বলতে হবে, নাচতে হবে, ছবি আঁকতে হবে ছন্দে। তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে ছন্দ, আর থাকতে হবে স্বপ্ন। যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না। স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা, নেচে নেচে আসে ছন্দ আর শব্দ। তো কি বলছে যে আমরা কবিতায় অনেক কথা বলতে পারি, হাসির কথা, মজার কথা, কষ্টের কথা, কিন্তু এবং আমরা কখনো কখনো কবিতার মধ্যে নাচতে পারি, গাইতে পারি, বাজাতে পারি। তো এইগুলো আমরা ছবি আঁকতে পারি। তো এইগুলো কি হবে, যে নতুন হবে। সবসময় আমাদের কি মনে রাখতে হবে, তাহলে কবিতা লিখতে হলে সবসময় কি মনে রাখতে হবে,
যে ওই কথা হতে হবে নতুন, শব্দ হতে হবে নতুন, যা একবার বলে গেছে তাকেও বলা যাবে না, যে ছবি একবার কেউ এঁকে গেছে সে ছবি কিন্তু আঁকা যাবে না। আর এই কবিতা লিখতে হলে শব্দকে কিভাবে সাজাতে হবে, ছন্দে ছন্দে সাজাতে হবে। আর আমাদের মনে যদি স্বপ্ন আসে, স্বপ্ন থাকে, তাহলেই আসবে মনে নতুন ভাবনা। যে কোনো বিষয় নিয়ে তুমি লিখতে পারো কবিতা। বাড়ির পাশের গলিটা, দূরের ধান ক্ষেতটা, পোষা বেড়ালটা এবং পুতুলটাকে নিয়ে তুমি কবিতা লেখা যায়, যদি মনে থাকে স্বপ্ন। যে কোনো কিছু নিয়েই আমরা কবিতা লিখতে পারি যদি আমাদের মনে স্বপ্ন থাকে, অর্থাৎ সেই জিনিসটা নিয়ে ভাবনার যে বিষয়টা আমরা যদি ভাবতে পারি, গবেষণা করতে পারি। রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে, আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে। এবার একটা কবিতা লেখা যাক। তাহলে কি, কবিতা লিখতে হলে আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান স্বপ্ন, বা স্বপ্ন থাকলে কিভাবে লেখা যায়, এটা কিন্তু এই ব্যাখ্যা আমরা এখন আলোচনা করলাম। তো দেখো, এবার একটা কবিতা লেখা যাক। কবিতার নাম দিচ্ছি দোকানি। এখন আমরা একটা কবিতা লিখব, যে কবিতার নাম আমরা দেব দোকানি। দোকানিকে যে দোকানে বেচা কেনা করে। তাও দেখো, রাস্তার মোড়ে দোকানদারকে আমি চিনি। সে বিক্রি করে সাদা দুধ, খয়েরি চকলেট, লাল পুতুল, সবুজ পান, এসব জিনিস আমরা কিনে খাই। দোকানিকে চকচকে টাকা দেই। তার জিনিসপত্র বিক্রি দেখে মাথায় একটা ভাব এলো। ভাবটা হলো, আমি একটা দোকান খুলেছি দুদিন ধরে, কিন্তু সে দোকানে দুধ, চকলেট, পান বিক্রি করি না। বিক্রি হয় এমন সব জিনিস যা কেউ বেচে না, যা কেউ কেনে না। শুধু স্বপ্নে যে সব জিনিস কেনা বেচা চলে। ভাবটা মাথায় এলো, সঙ্গে সঙ্গে এলো ছন্দ। তাহলে কি, আমি একটা দোকান দেখছি, যে রাস্তার মোড়ে সে অনেক কিছু বিক্রি করছে। এটা দেখে আমার মনে এলো যে আমারও একটা দোকান আছে, যে দোকানে আমি এমন সব জিনিস বিক্রি করব যা কেউ বিক্রি করবে না, আর যা কেউ কিনবেও না। সেটা শুধু স্বপ্নেই বিক্রি হবে, স্বপ্নেই কেনা হবে। তো দেখো, আমরা প্রথমে লিখলাম, দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান। দেখো, আমি দুদিন ধরে বিক্রি করছি কি, চাঁদের আলো বিক্রি করছি। সেই চাঁদের আলো কিন্তু কেউ কিনছে না। সেই পাখির গান কিন্তু কিনছে না, সবাই কিন্তু এগুলো এমনি পেয়ে যাচ্ছে। কথাটায় চমক দেয় সবার মনে, চকচকে চাঁদের আলো, টুকটুকে লাল পাখির গান বিক্রির ব্যাপারটা বেশ নতুন। সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না। ছন্দটাও বেশ দুলে দুলে আসছে। এ তিনটি পংক্তি পড়ার সাথে সাথে শব্দ, ছন্দ, কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয় চোখের আর মনে। এরপর আরও এগিয়ে গিয়ে লিখলাম, বিক্রি করছি চাপার গন্ধ, স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপ ফুলের মুখের রং। এখানে ছন্দমিল আরও মধুর। বিক্রি জিনিসগুলো আগের মতোই চমকপ্রদ, তবে এখানে স্বপ্ন আরও বেড়েছে। ছবিও আরও রঙিন। এখানে স্বপ্ন আরও বেড়েছে এবং ছবিও অনেক রঙিন। চাপার গন্ধ পাওয়া গেল, বেজে উঠল স্বপ্নে দেখা নাচের ছন্দের নূপুর। এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না। এমন নাচ নাচতে পারে না কেউ। গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথে গোলাপ ফুলটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠল। মেয়েটির মুখ হয়ে উঠল গোলাপ, আর গোলাপ হয়ে উঠল মেয়েটির মুখ। স্বপ্নে জড়ো হলো চোখে। কবিতাটিকে আমি লিখতে চাই না। ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। এখন কবি বলছে যে এই কবিতাটি, যিনি আমাদের প্রাবন্ধিক হুমায়ুন আজাদ, উনি এই 6টা লাইন লিখে দিয়েছেন। তোমরা যদি চাও তাহলে এই 6 লাইনের সাথে আরও অনেক কিছু যোগ করতে পারো। তো আমি চাই যে তোমরা এই কবিতাটি আরও 6 লাইন বৃদ্ধি করবে। তো তোমরা প্রত্যেকে আরও 6 লাইন বৃদ্ধি করে সময় মতো আমাকে অবশ্যই জানাবে, এবং এখানে প্রয়োজনে কমেন্টসে লিখে দেবে, সবাই দেখবে তোমার কবিতা। এরপর দেখো কি বলছে, যে কবিতাটিকে আমি আর লিখতে চাই না, ইচ্ছে হলে তোমরা লিখতে পারো। কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে, আর সে কথাকে পরিয়ে দিতে হবে শব্দে ও ছন্দের রঙিন সাজ পোশাক।
তোমরা এখন ছোট, এই ছোট থাকার সময়টা বেশ সুন্দর। বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে। আমি দেখতে পাই আমি দাঁড়িয়ে আছি পুকুরের পাড়ে, একটা সাদা মাছ লাফ দিয়ে আবার ঢুকে গেল পানিতে। দেখতে পাই শাপলা ফুটেছে, পানি লাল হয়ে গেছে, একটা চড়ুই উড়ে গেল, তার ঠোঁটে চিকন একটা কুটো। এসব আমাকে কবিতা লিখতে বলে। তোমরা এখন ছোট, এ বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে। যত পারো দেখো 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 এবং দেখো, বুকের মধ্যে মনের মধ্যে ছবি জমাও, রং জমাও, সুর জমাও। বড় হলে এ ছবি, সুর, রং তোমাদের খুব উপকার করবে। খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত? ছোট বয়সে কবিতা পড়া এবং পড়া। তাহলে কি ছোট বয়সে উচিত কবিতা পড়া এবং পড়া। চারদিকে ছবি দেখা এবং দেখা। ছোট থেকেই বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে, শব্দ, ছন্দ, ছবি, রং, সব সুর, সব দল বেঁধে আসবে তোমার কাছে, বলবে আমাদের তুমি কবিতায় রূপ দাও। তুমি হয়তো একা ঘরে বসে ছন্দ, শব্দ, ছবি, রং, সুর মিলিয়ে বানাবে এক নতুন জিনিস, যার নাম কবিতা। তাহলে আমরা এখানে কি দেখছি দেখো, আমাদের দেখতে হবে কবিতা লিখতে হলে আগে আমাদের কি আমরা যদি কবিতা লিখতে চাই তাহলে কোন কাজগুলো আমাদের করতে হবে। কবিতা লিখতে হলে আমাদের ছোট থেকেই সব কিছু খুব ভালোভাবে দেখতে হবে। আমাদের বুকের মধ্যে রং, ছবি, সুর জমাতে হবে। আমাদের বেশি বেশি কবিতা বই পড়তে হবে। আমাদের চারদিকে যা আছে, যা ঘটছে সব কিছু দেখতে হবে। তাহলে এবং আমাদের বুকে জমাতে হবে বিভিন্ন রকম শব্দ এবং ছন্দ। তাহলে আমরা যখন বড় হব তখন এই যে জমানো শব্দ, আমরা যে ছোটোবেলায় যা দেখেছি শব্দ, ছন্দ, রং, সুর, সব একদিন একের পর এক এসে আমাদের মনের ভিতর ভিড় করবে, বলবে তোমরা আমাকে কবিতায় স্থান দাও। আর তুমি একা একা বসে বসে সেই কবিতা লিখবে, আর সেই শব্দ, ছন্দ, সুর মিলিয়ে বানাবে একটা নতুন জিনিস, যার নাম হবে কবিতা। তো দেখো, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এই আলোচনাটি। তো এখন আমরা সৃজনশীল প্রশ্নে আলোচনা করছি। দেখো, এখানে উদ্দীপক আছে, মাহফুজা চমৎকার কবিতা লেখেন, জীবনে বিভিন্ন অংশের স্মৃতিকে শব্দের ভিতর সাজাতে পছন্দ তার। মাহফুজার ভাইপো নির্ঝর তাকে খুব পছন্দ করে, কারণ তিনি তার ভাইপো নির্ঝরকে প্রায় নানা রকম কবিতা শোনান। নির্ঝর ফুপুকে পেলেই ছড়া শোনার বায়না ধরে। একদিন নির্ঝর তাকে বলে, ফুপু তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো? মাহফুজা উত্তর দেন, তুমি তোমার চারপাশে সুন্দর স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমিও একদিন চমৎকার কবিতা লিখবে। তাহলে কি আমরা উদ্দীপকের আলোকে এখন এই প্রশ্নগুলোর আলোচনা করব। দেখো, কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন বলো তো? কবিতা লেখার জন্য প্রথমে কোনটি প্রয়োজন? তোমরা এখনই কমেন্টসে জানিয়ে দাও কবিতা লেখার জন্য প্রথমেই কোনটি প্রয়োজন। আমি এখন বলে দিচ্ছি, কবিতা লেখার জন্য প্রথমেই প্রয়োজন শব্দ। কবিতার জন্য শব্দ দরকার, রং বেরঙের শব্দ বুঝিয়ে লেখো। এই প্রশ্নটির উত্তর আমরা দুইটি প্যারায় করব। প্রথম প্যারা একটা ভূমিকা দেবো যে কবিতার লেখার জন্য শব্দের প্রয়োজনীয়তা এখানে বোঝানো হয়েছে। এরপর আমরা দ্বিতীয় প্যারায় লিখতে পারি যে কবিরা একটা শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। কোনো কিছু তৈরি করতে হলে যেমন বিভিন্ন জিনিসের প্রয়োজন, কবিতা লিখতে হলেও তেমন প্রয়োজন রং বেরঙের শব্দের, এবং সেই শব্দগুলো স্বপ্নময়, বিভিন্ন রং, দুঃখ, কষ্টের সব কিছু বহন করে। তাই এই কথাটি এখানে বলা হয়েছে। এরপর আমরা 3 নম্বর প্রশ্ন দেখো, কবিতার বিষয়ে নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে কিভাবে প্রতিফলিত হয়েছে। দেখো, কবিতা বিষয়ে নির্ঝর কি বলছে, যে প্রশ্ন করেছে যে তুমি এত সুন্দর কবিতা কিভাবে লেখো, এবং তার ফুপু উত্তর দিয়েছে যে তুমি তোমার চারপাশে সুন্দর
স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমি একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। তো আমরা কিন্তু এখানে দেখছি কি যে আমাদের যে শব্দ থেকে কবিতা প্রবন্ধ, এখানেও কিন্তু সব কিছু দেখার প্রতি খুব গুরুত্ব আরোপ করা হয়েছে। তো এখানে কি বলছে যে প্রবন্ধে তার এই উত্তরটি কিভাবে প্রতিফলিত হয়েছে। তো দেখো আমরা এভাবে লিখতে পারি প্রথম প্যারাতে, যে এটা তো 3টি প্যারাতে উত্তর দিতে হবে। তো প্রথম প্যারায় তো কবিতার বিষয় নির্ঝরের প্রশ্নের উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধে প্রতিফলিত হয়েছে তার ফুপুর উত্তরের মাধ্যমে। এরপর আমরা দ্বিতীয় প্যারাতে লিখতে পারি যে সাহিত্যের নানা রূপের মধ্যে একটি হচ্ছে কবিতা লিখতে হলে দরকার হয় শব্দের স্বপ্ন দেখার প্রয়োজন হয়, শব্দের সুর বোঝার ক্ষমতা থাকে, বিভিন্ন রং বেরঙের শব্দের প্রয়োজন হয়। আমরা এটা এভাবে প্রবন্ধের আলোকে লিখে দেবো। এরপর আমরা তৃতীয় প্যারাতে দুইটি একসাথে মিলিয়ে আমরা একটা ব্যাখ্যা করব যে উদ্দীপকে যে ফুপু তার মাহফুজাকে প্রশ্ন করেছে যে তিনি এত সুন্দর কবিতা কীভাবে লেখেন। মাহফুজা উত্তর বলেছে যে লেখেন। আর এই নির্ঝরের এই প্রশ্নের উত্তরে মানে প্রশ্নের যে উত্তর সেটি হচ্ছে শব্দ থেকে কবিতা প্রবন্ধে উদ্দীপকে প্রকাশ পেয়েছে। উভয় জায়গায় প্রকাশ পেয়েছে কি শব্দের গুরুত্ব, এবং আলোচ্য প্রবন্ধের কবিরাও একটি শব্দের সাথে আরেকটি শব্দ বসিয়ে এরপরে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে হচ্ছে কবিতা লেখেন। এবং উদ্দীপকে এবং কবিতায় উভয় জায়গায় কিন্তু স্বপ্ন দেখারও স্বপ্নময় শব্দের কথা বলা হয়েছে, এবং আমাদের চারপাশে যা কিছু আসে সব কিছুই দেখতে বলা হয়েছে। তাই বলা যায় যে উদ্দীপক নির্ঝরের প্রশ্নের উত্তর আলোচ্য প্রবন্ধে প্রতিফলিত হয়েছে তার ফুপুর প্রশ্নের উত্তরের মাধ্যমে। এবার মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করে কি না এটি যুক্তিসহ বিচার করো। তো দেখো আমরা মাহফুজা কি বলছে যে কিন্তু সংক্ষেপে বলে দিচ্ছে, দেখো এর উত্তরটা তোমার চারপাশে স্বপ্নময় শব্দগুলোকে বুঝে ধারণ করে রাখবে, দেখবে তুমি একদিন চমৎকার কবিতা লিখতে পারবে। আমরা কিন্তু প্রবন্ধেও এটি প্রকাশ পেয়েছি। তাহলে হ্যাঁ, প্রবন্ধের মূল ভাবকে কিন্তু এখানে ধারণ করেছে। তো এটা আমরা প্রথমে বলতে পারি হ্যাঁ, মাহফুজার উত্তর শব্দ থেকে কবিতা প্রবন্ধের মূল ভাবকে ধারণ করেছে। এবার আমরা দ্বিতীয় পারে বলতে পারি যে কবিতা লেখার জন্য প্রথমে প্রয়োজন স্বপ্নময় শব্দ। যিনি শব্দ দেখতে পারেন তিনি কবিতা লিখতে পারেন। স্বপ্ন দেখার জন্য শৈশবে পড়তে হবে কবিতা, দুচোখ ভরে নিতে হবে, যা কিছু চোখে পড়ে তার সবটা সব কিছু দেখতে হবে, জানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, তাহলে কবিতা লিখতে পারবো। তো এরপর আমরা 3 নম্বর পারায় কি লিখতে পারি যে উদ্দীপকের মাহফুজা এবং তার ভাইপোর প্রশ্নের উত্তরে যা বলেছেন তা শব্দ থেকে কবিতার মূল ভাবকে ধারণ করে। তিনি বলেছেন যে তুমি তোমার চারপাশে সব কিছু দেখবে, শব্দগুলো মনে রাখবে, এবং তাহলে তুমি চমৎকার কবিতা লিখতে পারবে। লেখকই কিন্তু বলেছেন যে তুমি যদি কবিতা লিখতে পারো শব্দকে জানতে হবে, ছন্দকে জানতে হবে, স্বপ্ন দেখতে হবে। তাহলে কি আমরা সর্বশেষে মন্তব্যে কি বলতে পারি, কবিতা লিখতে হলে শব্দের মূল রূপ, রং, গন্ধ, বর্ণ, সুর ইত্যাদি চিনতে হয়, জানতে হয়। প্রবন্ধের এই মূল ভাব উদ্দীপকের মাহফুজার উত্তরের মধ্যে প্রতিফলিত হয়েছে। এইভাবে আমরা এই সৃজনশীল প্রশ্নটির উত্তর করতে পারি। আর এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি কিন্তু ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।